রজত প্রোটাগনিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকের এই সন্ধ্যায় একটি ছোট্ট নাটক আমরা পরিবেশন করব, একদম ছোট্ট, একাধিক নাটক প্রায়। নাটকটির নাম বৃষ্টি ও দিক শূন্য বাবু, দিক শূন্য ভট্টাচার্য। নাটক শুরু হোক। আর সামনের সারিতে যারা বসে সুন্দর গল্প করছেন বা নিজেদের মধ্যে আলোচনা করছেন, আপনারা নাটকটা শেষ হওয়ার পরে করবেন। আগে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই শুনুন। রবীন্দ্রনাথ আছেন আমাদের চেতনে, রয়েছেন অবচেতনে। ভারতীয়, বিশেষ করে বাঙালি হিসেবে বাবা মা ও শিক্ষক শিক্ষিকারা যে রবীন্দ্র বীজ আমাদের মনে শৈশবে বপন করে দেন, সে আমাদের অজান্তেই বড় হয়ে সারা জীবন ছায়া দেয়, সাথে থাকে, দেয় আশ্রয়। আমাদের আজকের নাটক সেই রবীন্দ্রনাথকে ঘিরে, যাকে আমরা তার সময়ে পাইনি। তার সান্নিধ্যে প্রলোভন অল্প বিস্তার আমাদের সবারই আছে, তাই না? আমাদের নাটকে তিনটি মূল চরিত্র। প্রথমজন হলেন বৃষ্টি, একটি আধুনিক মেয়ে, গায়িকা হওয়ার খুব ইচ্ছে তার। সে পরিচিত হতে চায় প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে। দ্বিতীয়জন হলেন মানুষের মন নিয়ে কাজ করা দিক শূন্য ভট্টাচার্য, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আর তৃতীয়জন হলেন বৃষ্টির কাছের বন্ধু অন্তরা, সেও গায়িকা। এছাড়া সঙ্গীত নামে একটি ক্যাফেটেরিয়া চালায়। এবারে আসুন নাটকটা শুরু করা যাক। বৃষ্টির কেমন একা একা লাগছে। আজকে ও একটা বিশেষ কাজে এসেছে সঙ্গীত নামের ক্যাফেটেরিয়া। যদিও চারপাশে বদনামের ভিড়, এখন প্রায় সব টেবিলই ভর্তি এই ক্যাফেটায়। এটা বৃষ্টির বন্ধু অন্তরা ক্যাফে। এর চারপাশে নানান গায়ক গায়িকার ছবি। একদিকে টেলর সুইফট, অন্যদিকে লতা, আশা, কিশোর, আরটি, হ্যারি বেলোকন্টে, দেবব্রত বিশ্বাস, মাইকেল জ্যাকসন, কে নেই, পঙ্কজ কুমার মল্লিক, গীতা দত্ত, রফি, মান্না, সুচিত্রা মিত্র, সুমন, হেমন্ত, উৎপলা। সে এক মানে লম্বা লিস্ট। শুধু সামনের দেওয়ালটায় একটু বেমানা। এক উদ্ভট রাজনৈতিক নেতার হাত থেকে সঙ্গীত সম্মানের ট্রফি নিচ্ছে অন্তরা। লোকটিকে দেখে বৃষ্টির গা জ্বলে ওঠে। সেই নটোরিয়াস প্রান্তর সে। গত বছরই একটা রেপ কেসের সংবাদ শিরোনামে এসেছিল লোকটা। তখনই আমার বৃষ্টি প্রথম শোনে, কিন্তু সর্বজনবিদিত অজ্ঞাত কারণে লোকটির কোনো শাস্তি হয় না। এত সব ভাবতে ভাবতে সামনে খটাস করে কুকিজের প্লেট নেমে আসে। অন্তরা ওকে জড়িয়ে ধরে বলে, আই এম সো সরি ডিয়ার, প্রান্তদার আসতে আজ একটু দেরি হবে রে, তাই রিহার্সালটাও দেরিতে শুরু হবে পাশের ঘরে। তো তারা নেই তো, এখানে আরাম করে বস। শিশুদান মাঠ ফাংশনের নানা আর্টিস্টরা সব আসছে পরশু। রবীন্দ্র জয়ন্তী। শুধু প্রান্তটা তোকে ভালো লাগলে দুটো সোলো পাক্কা। আমায় ভালো লাগলে মানে? আরে তোর গান ভালো লাগবে, তুই সেই বাচ্চাদের মতোই রয়ে গেলি। বল তুই, আমি ট্যাঙ্কিটা একটু সামনে আসি, একটু বাজিয়ে তোর কফিটা পাঠিয়ে দিচ্ছি। কে আমার প্রান্তরটা, তার আবার ভালো লাগা? কিন্তু এসে যখন পড়েছি তখন চলে যাওয়াটা ঠিক ঠিক দেখায় না। কিছু যদি মনে না করেন, প্রান্তরকে অন্তরে প্রবেশ না করালেই তো সমস্যাটা মিটে যায়। কে? একটু বুঝতে পারি? হ্যাঁ, বসুন। আমি হচ্ছি। আপনি আমার মনের কথা জানলেন কি করে? প্রান্তরটাকে এবার
চিনলেন কি করে? আপনি কে? প্রান্তরের আজকে আসতে দেরি আছে, তাই আপনার সব প্রশ্নের উত্তর দেব। আগে দুটো কফি বলি। কফি পরে হবে, আগে তো শুনি আপনি কে? আমার নাম দিক শূন্য ভট্টাচার্য। মন নিয়েই তো জীবন কাটাচ্ছি এতকাল। এমনে ঢোকা ওমনে ঢোকা, এই তো আমার কাজ। দিক শূন্য ভট্টাচার্য, ভারী মজার নাম তো। হ্যাঁ, এই ঘুরতে থাকা গোলাকার বিশ্বে দিক বলে কি আদৌ কিছু হয়? তাই দিক শূন্য। এক মুহূর্তে যা ডানে ছিল, পরের মুহূর্তে তা বাঁয়ে, বুঝলেন? ঠিক বলেছেন। আপনি মন নিয়ে কাজ করেন বললেন, আপনি সাইকোলজিস্ট? হ্যাঁ, সেটা বলতে পারবো না, তবে মন পড়তে পারি, এটাই জানি। বেশ, পরশু তো রবীন্দ্র জয়ন্তী, আর আমার না রবি ঠাকুরের মনটা খুব জানতে ইচ্ছে করে। তাই যদি কিছু মনে না করেন, ওনাকে নিয়ে কটা প্রশ্ন করি, দেখি তো কেমন মন ধরতে পারেন আপনি। সে করতেই পারে, আর আমিও চেষ্টা করে দেখি উত্তর দিতে পারি কিনা। বলুন তো, এই যে আমরা রবীন্দ্রনাথ নিয়ে এত চর্চা করি, ঘরে ঘরে রবীন্দ্র জয়ন্তী, এই এত খ্যাতি, এত প্রভাবশালী হয়ে ওঠে কি করে সামলাতেন উনি? আসলে জনপ্রিয়তা তো কোনো প্রোডাক্ট নয়, বাই প্রোডাক্ট বলতে পারেন। কথা হলো নিজেকে ভেতর থেকে বুঝতে পারা আর চিনতে পারা, সেই অনুযায়ী নির্মম থাকলেই হলো। উনি তো নিজের চোখের জলে সব অহংকারকে ডুবিয়ে দিতেই চেয়েছিলেন।
হাজার প্রশ্ন আছে। উনি যে অত বড় বংশে জন্মেও নিজে পরাধীন ভারতবর্ষের দুঃখ, ব্যথা, অপমান সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, এটা না ভীষণ অবাক করে আমায়। আসলে সবই মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার। গৌতম বুদ্ধের কথাটাই ধরুন, উনি তো যুবরাজ ছিলেন, তা সত্ত্বেও ওনার সামান্য সময়ের নগর পরিক্রমা আর মানুষের জরা ব্যাধি মৃত্যুর অভিজ্ঞতা ওকে নির্বাণের পথে নিয়ে গিয়েছিল। অথচ সে সময় যে রাজ্যে কোনো লোক ছিল না তা তো নয়। বিষয়টাকে অনুভব করলে নিজেই নিজেকে আবিষ্কার করা যায়। তাতে কেউ যদি সাথে না আসে কিচ্ছু যায় আসে না। আচ্ছা, রবি ঠাকুরের থেকে মৃত্যু সম্বন্ধে আমার অনেক কিছু জানার ছিল। অনেক কিছু লিখেছেন উনি এই সম্পর্কে। আপনি তো আমার ওনার বই পড়ছেন, বলুন না একটু। মৃত্যু, আপনি ঠিকই বলেছেন। শ্যাম ও সমান মৃত্যুর প্রতি রবীন্দ্রনাথের কৌতূহল ছিল অদম্য। তবে আপনার বয়সে মৃত্যু নিয়ে প্রশ্ন এখন খুব বেশি দেখি না তো। এ যুগে কজনই বা করেন এমন প্রশ্ন। শুনুন, মৃত্যু বড় আদরের আমার কাছে, শান্তির আশ্রয়, আমার খুব প্রিয় সাবজেক্ট। এখন আপনি না জানলে বা বলতে না চাইলে। আরে না 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 না, আপনি জীবন স্মৃতি পড়েছেন? না, পড়িনি, তবে জানি আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু অনন্ত জাগে। কি অদ্ভুত কন্ট্রাস্ট। দাদা, আপনি একটু ফোনটা রাখবেন? ফোনটা একটু বন্ধ করুন। আমি কিন্তু আপনাকে দিকশূন্য না বলে ডাকছি। হ্যাঁ, সে ডাকতেই পারেন।
আমার কোনো আপত্তি নেই। বিশ্বনাথ, আপনার চুলটা একটু কাঁধের কাছে আর গোপদারি আর একটু বড় হলে আপনাকে ঠিক রবিবাবুর মতো লাগবে কিন্তু। না বাবা, ওনার কাছে গিয়ে লাভ নেই। ওনার নামও রবি আর সূর্যের মতো উত্তাপ। সেই সেই ভালো। তার চেয়ে আপনি মৃত্যু নিয়ে যা বলছিলেন বলুন। হ্যাঁ, অবন ঠাকুরের ঘরোয়া বইটি পড়লে জানতে পারা যায় যে মহর্ষি দেবেন্দ্রনাথ যখন মৃত্যু শয্যায়, তখন পুত্র রবীন্দ্রনাথের মুখে অসফুমা সৎ গামায়া শুনতে শুনতে একটু কষ্ট না পেয়ে দক্ষিণের আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তিনি ঘুমের দেশে চলে যান। পিতৃদেবের এর চেয়ে ভালো মৃত্যু আর কি বা হতে পারে? অথচ অন্যদিকে দেখুন, এই মৃত্যুই বারবার রবীন্দ্রনাথকে শোকে জর্জরিত করেছে। কখনো তা পুত্রের জন্য, কখনো কন্যার জন্য, আর কখনো বা স্ত্রীর জন্য।
এসেছেই তো। ধরুন ভিক্টোরিয়া অকম্পর সাথে প্রেমটা হুম, আমার খুব অদ্ভুত লাগে জানেন, ঠিক বুঝে উঠি না এই গাঢ় কেমিস্ট্রির রহস্যটা। আপনি তো মন নিয়ে এত চর্চা করেন, দুজনের মনের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ? প্রেম? একবার বলুন না, প্রেমিক রবি ঠাকুর কেমন ছিলেন? ভিক্টোরিয়া অকম্পর মতো বিদেশিনীর সাথে ওনার প্রেমটাই বা কেমন ছিল? দেখুন, ওনাদের প্রেম ব্যাপারটা একটু খটমটো। তারপর উনি সৃষ্টিশীল রবীন্দ্রনাথ, বুঝে থাকা আগ্নেয়গিরি যেন ফেটেছিল দুজনের মধ্যে। কোথায় ওনার 63 বছর আর ভিক্টোরিয়ার মাত্রই 34। দুজন সাহিত্যিক একে অপরের মন বুঝে কাছাকাছি চলে এলেন। হৃদয়ের মহাবিস্ফোরণ বোধহয় এরকমই হয়। তবে বিজয়া যে শুধু হৃদয়েই মজেছিলেন তা বোধ হয় নয়। রবীন্দ্রনাথের নরম মসৃণ ত্বক, কোমল ও তেজস্বী মুখমণ্ডল দেখে ওদিক শূন্য না, আমরা ভিক্টোরিয়া অকম্প নিয়ে কথা বলছি। এখানে বিজয়া কোথা থেকে এলো শুনি? বিজয়া ভিক্টোরিয়ার নতুন নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ, ভারতীয় নাম বিজয়া। বিজয়া? দেখেছেন, এটা আমি জানতামই না। তো ওনাকে যত পড়বেন তত জানবেন। প্রায় মেয়ের বয়সী বন্ধুর প্রেমে পড়ে উনি তখন অন্তর্হিতা, আশঙ্কা আর শেষ বসন্ত নামে 3টে তীব্র প্রেমের কবিতা লিখেছিলেন। মজার কথা কি জানেন? কি বলুন তো? এই কবিতাগুলো সম্বন্ধে যাতে তার পুত্রবধূরা না জানতে পারেন তার জন্য তিনি সচেতনভাবে বারণ করেছিলেন ওনার সেক্রেটারিকে। ও তাই নাকি? আরো আছে, শুনুন। আর্জেন্টিনায় 7 দিন থাকার কথা ছিল কবি, কিন্তু প্লাটা নদীর ধারে আর পিপা গাছের নিচে বসে রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়া দুজনে নদী দেখতে দেখতে কাটিয়েছিলেন প্রায় 2 মাস। বিদেশিনীকে রবীন্দ্রনাথের মতো এইভাবে আর কেই বা চিনেছিলেন? দীক্ষণদা এত সুন্দর করে বলছেন আপনি, ওনাকে বুঝতে পারছি এখন। একজন পরিপূর্ণ মানুষ, অথচ রবীন্দ্রনাথের চুল, দাড়ি, চোখ, বসন সব মিলিয়ে উনি রহস্যময় বটে। কিন্তু আর কতক্ষণ ওয়েট করবো বলুন তো?
খবর নিয়ে অন্তরার কখন আসবে কে জানে। কেন জানি না আমার ঘুম ঘুম পাচ্ছে। আপনি বরং চোখ বুঝে একটু রেস্ট নিন, আমি আসি, আর একটা কাজ আছে। আসবেন? আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে যান। ফোন নাম্বার? ওরে বাবা, আমার কাছে কোনো ফোন নেই। মন করতে পারি তো, যখন মনে পড়বে মন দিয়ে ডাকবেন, ঠিক চলে আসবো। কি? ও, বুঝেছি। আমারই নাম্বার চাওয়াটা ঠিক হয়নি, আগে জানলে চাইতাম না। বুঝতে পারলাম না, একদম তা নয় ব্যাপারটা। মন দিয়ে একবার ডেকেই দেখবেন, গীত বিতান পড়তে পড়তে মানে জিজ্ঞেস করবেন, দেখবেন এসে যাবে। আর চলুন। বৃষ্টি, এই এই বৃষ্টি, প্রাণটা তো এসে গেছে। এই নে কফিটা। এ বাবা, তুই ঘুমাচ্ছিস না? ওঠ ওঠ। দীক্ষুন্নদা, যাবেন না, যাবেন না, ফোন নাম্বারটা দিয়ে যান প্লিজ, প্লিজ দীক্ষুন্নদা। এই এই, কে তোর দিক শূন্যদা? এখানে তো কেউ নেই। নেই, কিন্তু ছিলেন তো। চোখে চশমা, পাঞ্জাবি, রবীন্দ্রনাথ সম্পর্কে কত কিছু জানেন, সব বুঝিয়ে দিলেন আমায়। আর যাবার আগে বললেন, গীতবিতান খুলে কিছু বুঝতে না পারলে আমায় সব বুঝিয়ে দেবেন। দাঁড়া দাঁড়া, নামটা কি বললি? দিকশূন্য ভট্টাচার্য। সে কি রে, এ তো রবীন্দ্রনাথেরই ছন্দ নাম। উনি যখন লিখতেন তখন অনেক সময় এই দিকশূন্য নামটা ব্যবহার করতেন। তুই জানিস না? না। আরে বোকা, উনি তোর কাছে এলেন আর চলে গেলেন, তুই বুঝতেও পারলি না? তাহলে কি উনি এসেছিলেন, সব বাঙালির প্রাণসংখ্যা রবীন্দ্রনাথ, আর ঘরের চাবি ভেঙে নিয়ে গেলেন আমার মন? ভেঙে ওই ঘরের চাবি নিয়ে যাবি রে আমাদের। আমাদের নাটক এইখানেই শেষ, কিন্তু জীবন তো সবার থেকে বড়, সে অনন্ত। মৃত্যু কেবলই সাময়িক থেমে যাওয়া। তাই মৃত্যুকে ভয় পেতে শেখাননি রবীন্দ্রনাথ। জীবন সমুদ্রে তিনি রাজি ছিলেন ডুবতে। জীবনের সমস্যাগুলোকে, আহ্বানগুলোকে সমুদ্রের তুফানের সাথে তুলনা করে অকুত ভয় হতে আহ্বান জানিয়েছিলেন। নিজের ব্যক্তিগত জীবনেও সামনে ছিলেন জীবনের নানা ওঠাপড়া।
রোগ ব্যাধি মৃত্যু কোনো কিছুই তাকে দাবাতে পারেনি। ঝড়ের ভূপতিতে ভয় না করে, ঝড়কে বন্ধ করে ঘুমিয়ে থাকা পালে হাওয়া লাগিয়ে আমাদের সামনে এগোতে বলেছিলেন। বন্ধুরা, এর সাথেই শেষ হলো আমাদের এই ছোট্ট নাটকের অনুষ্ঠান। বৃষ্টি এবং দীপশূন্য ভট্টাচার্য, এর সাথে সাথে যে গানগুলো ছিল তাদের নাম পরে বলছি, কিন্তু আগে বলি যে এত সুন্দর তবলায় সংগত করছিলেন আমাদের সাথে শ্রী সুদীপ্ত বিশ্বাস, এবং একই সাথে গিটারে আমাদের অ্যাকম্পানি করছিলেন শ্রী রানা বিশ্বাস। এছাড়া গানে ছিলেন আমাদের সব্বার প্রিয় শ্রী বাণীব্রত সেনগুপ্ত, ছিলেন শ্রীমতী বাণী মজুমদার, ছিলেন শ্রীমতী মনীষা মণ্ডল, শ্রীমতী সুস্মিতা দাস, শ্রীমতী দেবযানী বাগচি এবং শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ও শ্রীমতী সংমিত্রা বড়াল, এবং দীপশূন্য ভট্টাচার্য শ্রীমান অয়ন চৌধুরী, বৃষ্টি চন্দ্রিমা ভট্টাচার্য, আর অন্তরা আমি সংমিত্রা। আরও আছে। এই পুরো নাটক রচনা ও নির্দেশনায় আমাদের শ্রীমান অয়ন। আপনাদের সবাইকে এই নাটকটা সহ্য করার জন্য ধন্যবাদ। এবং যারা এই যে
আমাদের যে রিহার্সালটি চলেছে এটা অতটা সহজসাধ্য ছিল না, কারণ হঠাৎই সংবাদ আসে যে সঙ্গীতরা অন্য আরেকটি স্টেটে চলে গিয়েও ছিল। সেখানে আমরা অনলাইনে তার নানা সময় আয়োজন করেছি, তার রিহার্সাল করেছি, এবং আমাদের চন্দ্রিমা, যার একটি পুচকিটুকু একটা ছেলে আছে, হ্যাঁ, সে কেঁদে উঠতো, তার খিদে পেত, সে হয়তো চট করে তাকে খাইয়ে এসে আবার আমাদের রিহার্সাল চলতো। এক অদ্ভুত, মানে যেটা কোনো ডকুমেন্ট থাকলো না, আমাদের মনে থেকে গেল। আর একই সাথে বাণীদার সুন্দর করে যে আমাদের সাথে ছিলেন, আশিসদা ছিলেন, এবং এই যারা রয়েছেন, যাদের নাম এইমাত্র আমরা বললাম, বাণীদি সহ, তাদের সবার কাছে কৃতজ্ঞতা। এটাকে একটা জায়গায় নিয়ে এসে আজকে স্টেজে এই নাটকটি আমরা আপনাদের উপহার দিতে পারলাম, আর আপনারা মন দিয়ে শুনলেন। আপনাদের কাছে আমরা ঋণী থাকলাম। আগামী রবীন্দ্র জয়ন্তীতেও নিশ্চয়ই আমরা আবার মিলিত হব। কিন্তু এখানেই আমাদের অনুষ্ঠান শেষ নয়, আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণগুলো এখনো বাকি আছে, যদিও তার পরিমাণ খুব সীমিত। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি এক্ষুনি ঘোষণা করছি আমাদের পরবর্তী শিল্পীর নাম, আর একই সাথে আপনারা আমাদের সাথে থাকুন। খুব একটা রাত্রি হয়নি, গিয়ে তো সেই আবার একই জায়গায় ফিরে যাওয়া, সেই একই ফেসবুক দেখা, একটুখানি ব্রাউজিং টাইমটা শর্ট হচ্ছে। ধন্যবাদ।